কে চেয়েছে ওনাকে দেখতে? উনি একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে উনি যদি আর ক্ষমতায় না আসেন তাহলে বাংলার মানুষকে আর মুখ দেখাবেন না। কিন্তু আমি আপনাদেরকে এইটা বলছি, 2021-এ আমরা তো ক্ষমতায় আসিনি। তারপরে তখন যখন কোভিড চলছিল, করোনা চলছিল, মানুষ চিকিৎসা না পেয়ে ওষুধ না পেয়ে মারা যাচ্ছিল, আমরা তো বলিনি ভোটে আসেনি, ভোটে জিতিনি, আমাদেরকে ভোট দেননি, তাই আমাদেরকে এখন আর দেখা যাবে না। আমরা তো নিজের জীবন বিপন্ন করে কোভিডে কাজ করেছি, রেড ভলান্টিয়ারটা কাজ করেছি, করোনায় কাজ করেছি। আমরা ভোটে হেরে গিয়ে নিজের জীবন দিয়ে করোনায় কাজ করতে পারলাম। আর আপনি 15 বছর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে, এত বছর দেশের এতগুলো দপ্তরের মন্ত্রী থেকে বাংলার মানুষ আপনাকে এত কিছু দিয়েছে, তারপরও আপনি কতটা ধান্দাবাজ, আপনি নিজে দাঁড়িয়ে এটা বলছেন যে আমি হেরে গেলে আমাকে আর দেখতে পাবেন না। এবং এ তো এবার তো কাব্য করে বলেছেন আবার, আবার জিতলে জিতলে আবার দেখা হবে। কদিন আগে যখন মালদায় রতুয়ায় সভা করছিলেন রহিম বক্সিকে নিয়ে, তখন কি বলেছিলেন? আরো আরো কেটে কেটে বলেছিলেন যে আমি খুব সেন্টিমেন্টাল আছি, আমাকে যদি হারিয়ে দেন আমি কোনো সম্পর্ক রাখবো না। এখন উনি সেন্টিমেন্টাল আছেন না সেন্টিপাত দিয়ে খালি মেন্টাল আছেন আমরা জানি না, কিন্তু এইটা তো ঘটনা যে আমরা তো এই কথাটা বলিনি যে আমাদেরকে হারিয়ে দিয়েছেন তাই সম্পর্ক রাখবো না। আচ্ছা, আপনারা চিন্তা করুন, এই মানুষের ধর্ম নিয়ে রাজনীতি হবে নাকি মমতা ব্যানার্জি যা বলছেন এরকম অমানুষের ধর্ম নিয়ে রাজনীতি হবে? শত্রুঘ্ন মুফাক্কারুল ইসলাম এবং আকরামুল বাগানির যে গ্রেপ্তার, কি বলবেন? মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বললেন যে আমার সিআইডি তাদেরকে গ্রেপ্তার করেছে। বাগানি অপরাধটা কি করেছিল? ও একটা মিডিয়া সাংবাদিক, ও খবর সম্প্রচার করেছে। মুফাক্কারুল ইসলামকে যে গ্রেপ্তার করা হলো, মুফাক্কারুল ইসলাম সে তার সঙ্গে তার কি সম্পর্ক? অতীতে সে তৃণমূল করেছে, আমরা সবাই জানি, সবকিছু তৃণমূলের একাধিক নেতার সঙ্গে ছবি আছে, সব আছে। কিন্তু মুফাক্কারুল ইসলাম যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর যদি বিদ্বেষপূর্ণ কথা বলে আমি ধরি, হচ্ছে 10 গুণ খারাপ কথা দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাহুল সিনহা কেনা বলেছে। আজকে অসীম সরকার বলে বিজেপির ওই যে এমএলএ, সে কোরআন শরীফকে গালাগাল দিয়েছিল, কোরআন শরীফের অপমান করেছিল বলে পশ্চিমবাংলায় 650-এর উপর থানায় তার নামে এফআইআর হয়েছে। কোরআন শরীফকে অপমান করার পরে 650-এর উপর থানায় তার নামে এফআইআর হয়েছিল। তার বিরুদ্ধে পুলিশ থেকে গ্রেপ্তার করা ছেড়ে দিন, বাড়িতে একবার গেল না জিজ্ঞাসাবাদ করতে, থানায় একবার ডেকে পাঠালো না কোথাও। এখানে মুফাক্কারুল ইসলামকে গ্রেপ্তার করা হলো, এবং খালি তো পুলিশ না, মমতা ব্যানার্জি বললেন যে আমার সিআইডি কে ধরে নিয়েছে। আমরা সত্যি কথাটা মিথ্যে না। ভোটের কাজের জন্য পুলিশ এখন ইলেকশন কমিশনের আওতায়, খালি ভোটের কাজটা করার জন্য। কিন্তু সাধারণ ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সিআইডি, দমকল, এগুলো তো মুখ্যমন্ত্রীর আওতাতেই আছে, এগুলো তো ইলেকশন কমিশনের আওতায় নেই। মানে মুফাক্কারুল ইসলামকে মমতা ব্যানার্জি সিআইডি পাঠিয়ে ধরে আনলো, আর অসীম সরকার থেকে শুভেন্দু অধিকারীরা এই রাজনীতি করার পরও তারা বুক ফুলিয়ে পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে, দাঁড়িয়ে বলছে মুসলমানদেরকে কাঁধে করে ফেলে দিয়ে আসবো, ওই করে আসবো পারে। তখন কেউ ধরতে আসলো না। হুমায়ুন কবিরকে যখন মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য হুমায়ুন কবিরকে দিয়ে এখানে দাঁড়িয়ে বলা হলো যে আমরা মুর্শিদাবাদে 70% আছি, 30% হিন্দুকে আমরা কেটে ভাসিয়ে দেবো, তখন কেউ ছুটে গেল না হুমায়ুন কবিরকে, কারণ তখন মমতা ব্যানার্জির কথায় সেই কাজগুলো করছিল। আজকে লিস্ট থেকে নাম বাদ করেছে বলে সেখানে প্রতিবাদ করেছে বলে, আর আমরা তো দেখলাম, আমাদের কাছে তো সে অডিও তো প্রকাশ হলো, যেখানে ওখানকার লোকাল থানার আইসি তাকে মুফাক্কারুল ইসলামকে ফোন করে বলছে ঠিক আছে বিক্ষোভ হয়ে গেছে, তো আপনি এবার রাস্তাটা খালি করিয়ে দিন। সে বলছে হ্যাঁ রাস্তা খালি করিয়ে দিচ্ছি। তার মানে তো বোঝা গেল যে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তার তো একটা যোগাযোগ ছিল, একটা কথাবার্তা সহযোগিতা ছিল। তো এমন সে যদি এমন কোনো কাজ করে থাকতো যেটা কিনা একেবারে ভারতদ্রোহিতা, ভারত দেশদ্রোহিতা, তাহলে আইসি তাকে ফোন করে কেন অনুরোধ করছিল যে আপনি রাস্তাটা খালি করুন? সে বলছে যে হ্যাঁ আমি খালি করাচ্ছি, এ তো কোঅপারেট করছিল। তাহলে এত কিছু করার পরে তাকে দেখুন, মুফাক্কারুল ইসলামের প্রতি আমাদের আলাদা করে কোনো, তার সাথে আমাদের কোনো রাজনীতি, আমি তো তাকে চোখে দেখিনি কোনো, তাকে আমি চিনি না কোনো। এই ঘটনার জন্য তাকে জানতে পারলাম এবং তার পুরোনো ছবি পেলাম যেখানে সে তৃণমূলের হয়ে প্রচার করছে। কিন্তু এইটা আজকে বাংলার মানুষকে দেখতে হবে যে এই বাংলায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হওয়া যায়, অসীম সরকার হওয়া যায়, দিলীপ ঘোষ হওয়া যায়, কিন্তু মুফাক্কারুল ইসলাম হওয়া যায় না এই মমতা ব্যানার্জির বাংলায়। থ্যাংক ইউ। কিন্তু আমাদের কাছে তো কতবার এসছে, বাচ্চা ছেলে, ভালো ছেলে, ও তো আমাদের সবাই তো আমরা ওকে চিনি। আজকে ছেলেটাকে এতদিন ধরে আটকে রেখে দিয়েছে, এবং আমার তো চোখে দেখা, ও তো বিজেপির নেতাদের, কলকাতায় যে বিজেপির যে নেতারা আছে, ও তো তাদের কাছেও যেত, তাদেরও বাইক দিত, তাদেরও ইন্টারভিউ করতো, তারাও তাদের সাথে তো সুসম্পর্ক ছিল। কখনো তো কোনো বিজেপি নেতাকে বলতে শুনিনি যে আকরামুল ছেলেটা খারাপ। আমাদের চোখের সামনে দেখা কত প্রোগ্রামে, কত বিভিন্ন মিডিয়ার ইভেন্টে এখানে ওখানে আকরামুল দাঁড়িয়ে ছবি তুলতো আমাদের সাথে, বিজেপির নেতারা এসে ছবি তুলে দিচ্ছে, এরকম আমরা দেখেছি। হঠাৎ করে আছে সেই ছেলেটা, সে দোষের মধ্যে কি করে, সেটা পোটা সাংবাদিক। আজকে যদি ওই ওই মুফাক্কারুল ইসলামের বক্তৃতা সম্প্রচার করাটা যদি কোনো সাংবাদিকের অপরাধ করে হয়ে থাকে, তাহলে বড় বড় টিভি চ্যানেল, নিউজ চ্যানেল, কর্পোরেট চ্যানেল, তারাও তো মুফাক্কারুল ইসলামের সেই একই বক্তৃতা তারাও সম্প্রচার করেছে, তাহলে তো তাদের মালিকরা তো গ্রেপ্তার করা হওয়া উচিত। তাহলে আকরামুল বাগানিকে কেন গ্রেপ্তার করলো? এটা বার্তা দিচ্ছে যারা মুসলমান এলাকায় যে ইউটিউবাররা কাজ করছে এখন গোটা বাংলা জুড়ে, এবং আমরা দেখছি গোটা বাংলা জুড়ে, সে মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার যেখানে সংখ্যালঘু মানুষ বসবাস করেন, নদিয়ার
পলাশী থেকে শুরু করে এইসব এলাকায় যেখানে সংখ্যালঘু মানুষ বসবাস করেন, সেখানকার স্থানীয় ইউটিউবাররা গত 4 বছরে 5 বছরে অনেক বেশি সাহস করে তৃণমূলের অনেক চুরি, সিন্ডিকেট রাজ, জমি লুট, লোকের উপর অত্যাচার করা, এই কথাগুলো যেগুলো বড় বড় চ্যানেল যেগুলো তুলে আনেনি, বড় বড় খবরের কাগজ যেগুলো ছাপেনি, সেগুলো যে স্থানীয় ইউটিউবাররা তুলে এনেছিল। সেই কারণে কি তাদেরকে একটা বার্তা দেওয়া যে বেশি বাড়াবাড়ি করলে তোমাদেরকে এমন কেসে ঢোকাবো যে বেরোতে বেরোতে অনেক প্রচুর সময় লেগে যাবে। সুতরাং এটা চলতে পারে না। আমার 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 নিজের তো, আমি আকরামুল্লাহর এটা তো মানে ভাবাই যায় না, সেটাকে আমরা চিনি, ওকে কেন এরকম করা হলো। আমি আপনাদেরকে বলছি, এই ভোটের এই প্রক্রিয়া চলছে, কিন্তু তার মধ্যেই আমাদেরকে দেখতে হবে, কথা বলতে হবে। জানি না ওর জন্য আইনজীবী কে দাঁড়িয়ে না দাঁড়িয়েছে, সেরকম হলে ওকে সেই লিগাল সাপোর্ট দিতে হবে। কারণ আকরামুল বহু প্রশ্নে আমাদেরও অনেক সমালোচনা করেছে। আকরামুল বাগানের অনেক খবর থেকে আমাদেরও মনে হচ্ছে খবরটা অন্যায়, মানে ভুল সমালোচনা করছে, অন্যায় সমালোচনা করছে, কিন্তু সেটা করার জন্য কাউকে সেরকম ভাবে জেলে ঢুকিয়ে সাহায্য করা যায় না। একটা বাচ্চা ছেলে, সে স্বাধীনভাবে কাজ করছে, তাকে এরকম করছে। সুতরাং 100 বার এর বিরুদ্ধে আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। এবং আমরা কর্পোরেট মিডিয়াকেও আমরা আবেদন করছি যে আপনারা আজকে যখন মানে ওই রিপাবলিকের ওই জন্তুবান বলে একজন অ্যারেস্ট হয়েছিল, তার জন্য কর্পোরেট মিডিয়া সে সময় কেঁদে ভাসাচ্ছিল, যখন ওই সন্দেশখালী ঘটনার সময় অ্যারেস্ট হয়েছিল। ঠিকই, আমি সেটাকে দোষও বলছি না। এই জন্তুবান যে পরে বিজেপির নেতা হয়ে যাবে সেটা আর কেউ জানতো না, তখন সে সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। সেই সময় দাঁড়িয়ে তার গ্রেপ্তারের প্রতিবাদ করাটা স্বাভাবিক ছিল। কিন্তু কর্পোরেট মিডিয়া জন্তুবানের জন্য যদি সেই প্রতিবাদ করে থাকে, তাহলে আকরামুল বাগানের ক্ষেত্রে কেন তারা চুপ করে থাকছে? সে একটা রিপাবলিকের মতো একটা বড় চ্যানেলে কাজ করতে বলে, আর আকরামুল বাগানি একটা নিজে একটা স্বাধীন ইউটিউবার বলে, সেই কারণে এক্ষেত্রে চুপ করে আছে, নাকি সে মুসলমান বলে তার জন্য চুপ করে আছে? সুতরাং এই প্রশ্নগুলো তো আমাদেরকে, আমরা সমাজের কাছে আবেদন করছি, এই প্রশ্নগুলোকে সবাইকে আমাদের সোচ্চারে তুলতে হবে, নাহলে এই সমাজটা আর সমাজ থাকবে না, বা বসবাসের যোগ্য থাকবে না। ওকে, থ্যাংক ইউ। এটা মোদি করছে না, মোদি এখন অব্দি করার সুযোগ পাইনি। যদি ওকে এনআইএ দিয়ে তুলতো, যদি ওকে সিবিআই দিয়ে তুলতো বলতাম মোদি করে, যদি ইডি দিয়ে তুলতো বলতাম মোদি করেছে, করেছিল মমতা ব্যানার্জি সিআইডি। সুতরাং আলটিমেটলি আমি ঘুরে ফিরে আমরা ওই জায়গাতেই আসছি যে মমতা ব্যানার্জির রাজ্যে আপনি অসীম সরকার হয়ে থাকতে পারেন, কিন্তু মমতা ব্যানার্জির রাজ্যে আপনি আকরামুল বাগানি হতে পারবেন না। মুর্শিদাবাদে কতটা সিট পেতে পারে আশা করতে? মুর্শিদাবাদে তৃণমূল একটা আসনও পাবে না, মুর্শিদাবাদে তৃণমূল শূন্য হবে। সুষ্ঠুভাবে যে ফলাফল 2016 সালে মুর্শিদাবাদে হয়েছিল, 4টি আসন মতো তৃণমূল সেবা জিতেছিল, এবার তৃণমূলের তার থেকেও খারাপ ফলাফল। কি ভোট হবে? সবাই কখনো ভোট হয়, সবাই ভোট করাতে হয়। ও তো নিজেই বলেছে ভিডিওটা আসল, উনি তো নিজেই বলেছেন যে কত 51 ঘন্টা না 51 মিনিট, 51 মিনিট, তার মধ্যে নাকি ওটা কত মিনিটের আছে নাকি 51 মিনিটের, তো উনি তো নিজেই বলেছেন ওটা আসল। মানে একটা মানুষ, মানে চিন্তা করুন রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে। একটা মানুষে দাঁড়িয়ে বলছে আমি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে মুসলমানদেরকে বোকা বানাবো। আবার আমরা ভারতের মানুষের কাছে, এবং যে হিন্দু মানুষ বিজেপিকে মনে করে হিন্দুদের শ্রদ্ধা, তাদের কাছে আবেদন করছি, একটা 500 বছরের পুরনো বাবরি মসজিদকে ধ্বংস করলো বিজেপি। বর্বর একটা, জ্যোতিবাবু বলেছিলেন একটা বর্বর পার্টি, 500 বছর পুরনো একটা স্থাপত্য, ভারতের একটা পরিচয়, একটা ইতিহাস, সেইটাকে ধ্বংস করলো, সেই বাবরি মসজিদকে ধ্বংস করলো। করে আবার আর একটা বাবরি মসজিদ বানানোর জন্য 1000 কোটি টাকা ওরা আবার হুমায়ুন কবিরকে দিচ্ছে। আমরা যে বলি না একটা কথা, যে গরু, শুয়োর, পাকিস্তান, বাবরি মসজিদ, এই শব্দগুলো যদি হঠাৎ করে না থাকে, যদি কালকে নিয়ম করে দেওয়া হয় যে ভাই তুমি রাজনীতি করছো, তুমি গরু, শুয়োর, বাবরি মসজিদ, পাকিস্তান, এই কথাগুলো উচ্চারণ করতে পারবে না। তোমাকে উচ্চারণ করতে হবে পড়াশুনো, চাকরি বাকরি, শ্রমের মজুরি, ফসলের দাম, এই নিয়ে তোমায় কথা বলতে হবে। কালকে যদি নিয়ম করে দেওয়া হয়, তাহলে বিজেপি পার্টিটা উঠে যাবে। বাবরি মসজিদ শব্দটা না থাকলে বিজেপি রাজনীতি করতে পারে না। রাজনীতি করার জন্য কখনো বিজেপিকে বাবরি মসজিদ ভাঙতে হয়, আবার রাজনীতি করার জন্য বিজেপিকেই কখনো টাকা দিয়ে, হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ বানানোর টিকিট তুলতে হয়। বাবরি মসজিদ একজন মুসলমানের কাছে একটা আস্থার জায়গা ছিল, ভারতের সাধারণ মানুষের কাছে একটা ঐতিহাসিক স্থাপত্য ছিল, কিন্তু বিজেপির কাছে ওটা হচ্ছে ভোট করার একটা শব্দ, ওটা ভোট করার নাম। কখনো বাবরি মসজিদ ভেঙে আমি ভোট করব, কখনো বাবরি মসজিদ করার নাম করে টাকা খাইয়ে হুমায়ুন কবিরকে আমি কখনো ভোট করবো। তাই বিজেপি একটা কত থার্ড ক্লাস পার্টি, এর থেকে আমরা বলছি বাংলার মানুষ আপনারা বুঝে নিন। আপনার ছেলেকে বাবরি মসজিদ ধ্বংস করতে পাঠিয়ে, আপনার ছেলেকে মাথায় ফেট্টি বাঁধিয়ে জয় শ্রীরাম, কি আধি রুটি খাएंगे पर मंदिर वही बनाएंगे, আপনার ছেলে মেয়েকে দাঙ্গাবাজ বানিয়ে ও হুমায়ুন কবিরকে টাকা দিচ্ছেন একটা বাবরি মসজিদ বানানোর জন্য। এই হচ্ছে বিজেপি।